স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবার আমরা পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই মক টেস্টে যেটা আলোচনা করব, ক্লাস 5 থেকে 8-এর আমাদের পরিবেশবিদ্যার যে সমস্ত বই রয়েছে সেখান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আগামী 2022 টেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট ক্লাসটি। তো দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে যে বায়ু একটি বাহিত রোগ হলো, অর্থাৎ নিচে দেখো 4টি রোগ রয়েছে। এই 4টি রোগের ভিতরে কোনটা বায়ুবাহিত রোগ? ঠিক আছে, কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড এবং টিউবারকিউলোসিস। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান ডিটা, টিউবারকিউলোসিস হচ্ছে বায়ুবাহিত রোগ। নাম্বার 2 যেটা রয়েছে দেখো, যে পরিবেশ বিজ্ঞানকে দুভাগে ভাগ করলে কি কি পাওয়া যাবে, অর্থাৎ পরিবেশ বিজ্ঞানকে দুভাগে ভাগ করা যায়। তো সেই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান ও অর্থনীতি, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান ও পদার্থবিদ্যা বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান বা রসায়ন। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা তোমার অপশান বি, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান। এবার আমরা নাম্বার 3 যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখবো। দেখো, যে দক্ষিণ ভারতের একটি সুউচ্চ পর্বতশ্রেণীর নাম। দক্ষিণ ভারতের অবশ্যই মনে রাখবে যে সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান কী বলতো, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতমালা। এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি উচ্চ পর্বত শ্রেণী। নাম্বার 4 রয়েছে কি, যে ভারতের রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে আছে। আর রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে কী দেখতে পাওয়া যায়? তোমার কয়লা খনি, অর্থাৎ এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নাম্বার 5 যেটা দেখতে পাচ্ছ, যে যানবাহনের বর্জ্য পদার্থ হিসেবে বায়ুতে মিশে, কি মিশে? যানবাহনের বর্জ্য পদার্থ হিসাবে বায়ুতে মিশে কার্বন মনোক্সাইড, সিও। ঠিক আছে, কার্বন মনোক্সাইড। চলো পরেরটা দেখি, যে গঙ্গা একটি বড় উপনদীর নাম। গঙ্গার একটি বড় উপনদীর নাম। তো গঙ্গার বড় উপনদীর নাম হচ্ছে তোমার যমুনা, অর্থাৎ এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 7 যেটা দেখো, যে টেবিলড ল্যান্ড বলা হয় কোন ধরনের ভূমিরূপকে? টেবিল ল্যান্ড। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এই মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। এবার আমরা নাম্বার 8 যে কোয়েশ্চেনটা রয়েছে দেখব যে বায়ু দূষণের ফলে মানুষের রোগ হয়। কী ধরনের রোগ হয়? টাইফয়েড, কলেরা, শ্বাসকষ্ট, ডেঙ্গু, ম্যালেরিয়া, বধিরতা। ওকে, তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন বি, শ্বাসকষ্ট। বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট রোগ হয়ে থাকে। এবার আমরা দেখব নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে দেখো, যে উত্তর ভারতের একটি প্রধান নদীর নাম। উত্তর ভারতের একটা প্রধান নদীর নাম কি? গঙ্গা তো হবে না, তিস্তা, কৃষ্ণা, নর্মদা। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, নর্মদা হচ্ছে উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এটা কিন্তু ভারতের, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের যদি বলা হতো তাহলে তিস্তা হয়ে যেত। এটা কিন্তু অনেকটা কনফিউশন থেকে যাবে, যে পশ্চিমবঙ্গের যেহেতু উত্তর বাহিনী নদী হচ্ছে তোমার তিস্তা, কিন্তু উত্তর ভারতের বলা হয়েছে সেজন্য এটা নর্মদা হবে। নাম্বার 10 যেটা দেখো, শিক্ষণ উপকরণে পিকচার চার্ট হলো। এটা হচ্ছে পরিবেশবিদ্যার তোমার সাইকোলজি রিলেটেড। ঠিক আছে, শিক্ষণ উপকরণে পিকচার চার্ট হলো কি? শ্রাব্য উপকরণ, না দৃশ্য উপকরণ, না উভয়ই, না কোনোটি নয়। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বিটা, কি? দৃশ্য উপকরণ। ঠিক আছে, দৃশ্যটা দেখা যায় যেটা সেটা। নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর কোয়েশ্চেন হয়ে দেখো, পরিবেশবিদ্যার মূল বৈশিষ্ট্য কী? পরিবেশবিদ্যার মূল বৈশিষ্ট্য কী? মূল বৈশিষ্ট্য হলো তোমার সবগুলা কি আছে? বাস্তুতন্ত্র ও পরিবেশের সম্পর্কে সচেতনতা গড়ে তুলে শিক্ষার্থীর জ্ঞান, বোধ ও ক্ষমতা এবং প্রয়োগের উন্নয়ন ঘটায়, মানে পরিবেশবিদ্যা। ঠিক আছে, আর যে কোনো বিষয়ে গঠনশীল ভাবনার বিকাশ ঘটায়। এই তিনটেই যে করে তাকে বলা হয় পরিবেশবিদ্যা। ওকে, তাহলে এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 12 যেটা দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছেন? ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ হিসাবে ঘোষণা করেছেন? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 2011 সাল। 2011 সালে কোনো আন্তর্জাতিক বনবর্ষ বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, 2011 সাল কিন্তু।
নাম্বার 13 কী হয়েছে, একটি এককোষী প্রাণী উদ্ভিদ জীব, একটি এককোষী প্রাণী উদ্ভিদ জীব হলো কি? তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে তোমার অপশন ডি, ডিনোফ্ল্যাজেলেট, ডিনোফ্ল্যাজেলেট। ওকে, নাম্বার 14 কী রয়েছে দেখো, যে দার্জিলিং জলার জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায়? দার্জিলিং জেলার বা দার্জিলিং জঙ্গলের কোন প্রাণীটি দেখা যায়? সেটা হচ্ছে তোমার রেড পান্ডা, অর্থাৎ 14 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, রেড পান্ডা দেখা যায়। এবার একটা প্যাডাগোগি রিলেটেড কোয়েশ্চেন, কিন্তু সেটা সহজ, প্যাডাগোগি না কিন্তু একটা সহজ পরিবেশবিদ্যারই। দেখো কী রয়েছে, পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসাবে নিচের কোন কোন খাদ্যগুলো খেতে বলবেন? দেখো 17তে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন হয়েছে, সেই জন্য ওই রিলেটেড দু একটা কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে। শক্তির উৎস, তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, দুধ, আলু, ডিম, মাখন, ভাত, এগুলা হচ্ছে তোমার শক্তির উৎস, খাদ্যের শক্তির উৎস বলা হয়, ঠিক আছে। তো এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখো, যে সংস্থাটি প্রকৃতিতে বসবাসকারী বিভিন্ন জীবেদের বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা খতিয়ান দেখেন, তাদের নাম কি? তো এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, IUCN। তোমার IUCN, WWF, ইউনেস্কো, WCS, এগুলো কিন্তু ফুল ফর্মটা জেনে রাখবে, ঠিক আছে, এগুলো দিতে পারে। আমরা দেখলাম 16 নম্বর কোশ্চেন। এবার আমরা 17 নম্বর কোশ্চেনটা দেখব, যে একটি চিরহরিত উদ্ভিদের নাম হলো, চিরহরিত উদ্ভিদের নাম। তো এই 17 নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ, দারুচিনি। দারুচিনি হচ্ছে তোমার চিরহরিত উদ্ভিদ। ওকে, মানে এই যে 4টে অপশন আছে এগুলো, দারুচিনি, রসুন, বেল, এলাচ, ঠিক আছে। এবার 18 নম্বর কোশ্চেনটা দেখো, যে পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনার ছাত্রছাত্রীদের কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করবেন বা করতে বলবেন? ঠিক আছে, অর্থাৎ এক কথায় কলেরা রোগের চিকিৎসার নাম কি? এতটা সহজ কোশ্চেন, কিন্তু এই জিনিসটা একটু ঘুরিয়ে দিয়েছে, মানে একটু জাস্ট বেশি করে বলছে তাই। হ্যাঁ, তো এই 18 নম্বর কোশ্চেনের এটা তোমাদের কাজ থাকলো, এটা একদম ইজি, সেজন্য তোমরা লিখবে যে কলেরা রোগের চিকিৎসায় কোনটি ব্যবহার করবে, ঠিক আছে। এবার 19 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে দেখো, যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে বলা হয় ওরে, অর্থাৎ এখানে 19 নম্বরে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা দেখব 20 নম্বর প্রশ্নটা, যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের একক নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের একক হচ্ছে তোমার অপশন সি, অক্সানোমিটার। অক্সানোমিটার হবে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 21 হচ্ছে দেখো, খাদ্য পিরামিডের একটি ড্যাশ ধাপ, এটা ড্যাশ ছিল, খাদ্য পিরামিডের একটি ধাপ কি? সেটা হয়ে যাবে তোমার অপশন এ, পুষ্টি স্তর। পুষ্টি স্তর হচ্ছে খাদ্য পিরামিডের আর একটা ধাপ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, যে শরীরের ক্ষত সারাইয়ের কাজ করে, নিচের কোনটা শরীরের ক্ষত হয়ে গেল সেটা সারাইয়ের কাজ করে? তো এই 22 নম্বর অ্যান্সার হবে তোমার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে মানুষের কোথাও কেটে গেলে সেটাকে তারা সারানো সাহায্য করে। এবার দেখি একটা কোয়েশ্চেন দেখো, একদম 17তে মতনই প্রশ্ন করা হয়েছে, যে আপনার বিদ্যালয়ের কোনো একটি ছাত্রের শরীর গরম, কান মাথা ব্যথা, কান মাথা ব্যথা, বমি ভাব হয়, মুখের দিকটা ফুলে ফেঁপে ওঠে, তাহলে ওই ছাত্রের কোন ধরনের রোগ হয়েছে তা একজন পরিবেশবিদ্যার শিক্ষক হিসাবে কি করে জানবেন বা কি জানবেন? ঠিক আছে, তাহলে আমাদের মেন জিনিস হচ্ছে শরীর গরম হয়ে যাওয়া, কান মাথা ব্যথা করা, বমি ভাব হওয়া, মুখের দিকটা একটু ফুলে ওঠা, এই ধরনের লক্ষণকে কোন রোগের বলা হয়ে থাকে? তো এই ধরনের লক্ষণ যেটা রোগ হিসেবে মামস, অর্থাৎ এখানে বি হবে কারেক্ট অ্যান্সার। ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু, ঠিক আছে। চলো 24 নম্বর, যে পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের সমন্বয়ে গঠিত, এই পাতগুলোর স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়, যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, একে কী বলে? অর্থাৎ এই সুনামি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বন্যা, এইটার কিন্তু তোমার সংজ্ঞা, তাই না? সংজ্ঞা ধরনের কোয়েশ্চেন, তার বন্যা তো হবে না। তো 24 এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, যেটা ভূমিকম্প, ঠিক আছে, ভূমিকম্প হবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা 25 নম্বর কোয়েশ্চেনটা দেখব, কী রয়েছে দেখো, মানুষের শরীরের কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি আছে তার নাম কি? তাহলে কনুই থেকে যত ধরনের কাঁধ আছে আমাদের দেহে, এই কান বলছি তোমার হাড় রয়েছে, তার নামগুলো কিন্তু জানতে হবে, এবং এটা ক্লাস 5-এর পরিবেশবিদ্যা বই তোমরা পাবে। ওকে,
তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 25 নম্বর অ্যান্সারটা অপশন হয়ে যাবে সি, অর্থাৎ হিউমেরাস হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 26, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কি প্রয়োজন তোমার, এটা দেখে নিই যে প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করতে হবে, তবেই কিন্তু এটা ভারসাম্যতা বজায় রাখা যাবে। কি প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করতে হবে, অর্থাৎ দিয়ে হবে কারেক্ট অ্যান্সার। এবার 27 নম্বর কোয়েশ্চেন, যে অভয়ারণ্য হলো কি। অভয়ারণ্য হলো তোমার এক ধরনের ইন সিটু কনজারভেশন, অর্থাৎ এখানে তোমার বি হবে কারেক্ট অ্যান্সার। এই এক্স সিটু কনজারভেশন আর ইন সিটু এখান থেকে একটা কিন্তু কোয়েশ্চেন তোমাদের এবছরের জন্য আসছে। এবার 14 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব যে নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট কবে গঠিত হয়েছে। হ্যাঁ, নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি 2006 সালে। ওকে, এবার আমরা 29 নম্বর কোয়েশ্চেনটা দেখব যে মানবাধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। মানবাধিকার সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়, অপশন এতে, অর্থাৎ 1993 খ্রিস্টাব্দে। আজকে আমাদের এই মক টেস্টের পরিবেশবিদ্যার লাস্ট যে কোয়েশ্চেনটা দেখব সেটা কি, বন ও বনের কাঠ সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকে কি বলা হয় বা তা কী হলো, সাইকোলজি, সেভোলজি, ফরেস্টোলজি না জুওলজি। এই প্রশ্নের কারেক্ট যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা অপশান বি, সিলভা বা সিলভারলজি। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আজকের এই পরিবেশিত মক টেস্টের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন, যেটা তোমাদের আগামী প্যারামেট্রিক 2022-কে অনেকটা হেল্প করবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তো সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।